নমস্কার। ঘড়িতে এখন ৮টা, আর ৮টা মানেই নাইয়া লাইভ। আসতে শুরু করেন। নমস্কার। নাইয়া লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত পবিত্র একটা দিন। আজ সারা পৃথিবী জুড়ে রাখি বন্ধন উৎসব। আজ বোনেরা তার ভাইয়ের মঙ্গল কামনায় তাদের হাতে বেঁধে দেয় রাখি, এবং প্রত্যেকটি বোন বা দিদি তার চায় তার ভাই, তার দাদা যেন তাদের দীর্ঘ জীবন কামনা করে। এইরকম একটা দিনে আমাকে নাইয়া লাইভে আমন্ত্রণ জানানোর জন্য নাইয়ার যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয়, আমাদের এই মুর্শিদাবাদ জেলার গর্ব অনুপ চক্রবর্তী, মানে আমাদের সকলের বাবু কাকুকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমন্ত্রণটা এসেছিল 1 মাস আগে। আমন্ত্রণটা পেয়েছিলাম যার কাছ থেকে, সে অঙ্কিতা চক্রবর্তী, নাইয়ার একজন অত্যন্ত বলিষ্ঠ সংগঠক। আমন্ত্রণটা পাওয়া মাত্র আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কারণ নাইয়ায় ইতিমধ্যে যারা পারফর্ম করেছেন, নাইয়া লাইভ আমি দেখি রেগুলারলি, তারা যথেষ্টই নামি দামি শিল্পী, যথেষ্টই গুণী শিল্পী। আমি প্রথাগতভাবে কবিতা কোথাও শিখিনি বা কবিতা করি না, সঞ্চালনা টুকটাক করি, মনের তাগিদে মনের খেয়ালে কবিতা করি। তাই প্রথমটাই নাই বলেছিলাম অঙ্কিতাকে। পরবর্তী ক্ষেত্রে বাবু কাকু একটা ইন্সপিরেশনের কাজ করলেন। দীর্ঘদিন ধরে যে প্রফেশনে তিনি ছিলেন, সেই প্রফেশনের যে গুণ, সেটি সেদিন তার কথার মধ্যে দিয়ে বুঝতে পেরেছিলাম। তিনি যেভাবে আমাকে সেদিন ইন্সপায়ার করেছিলেন, আমি কিছুতেই কথা ফেলতে পারিনি, না বলতে পারিনি। বাবু কাকুকে অসংখ্য ধন্যবাদ। আর বাবু কাকুর প্রসঙ্গ এলেই একটা কথা না বললেই নয়, সেটা হলো নাইয়া। আজকে কয়েক দশক ধরে মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লোকগানের প্রসারে এবং প্রচারে যেভাবে কাজ করে চলেছে, তা প্রশংসনীয়। সবথেকে বড় কথা, নাইয়া যারা পরিচালনা করেন এবং তার পেছনে যে পরিবারটি রয়েছে, নাইয়া পরিবার, শুধু নাইয়া পরিবার নয়, চক্রবর্তী পরিবার, বাবু কাকু, কাকিমা, অঙ্কিতা, এবং সবাই মিলে একটা সাংগীতিক পরিবার। মুর্শিদাবাদ জেলায় এইরকম সাংগীতিক পরিবার খুব কম রয়েছে, যে সাংগীতিক পরিবার এইভাবে সবাই মিলে হৈ হৈ করে গান বাজনা করে। এই জন্য এখান থেকেই একটা জোরে হাততালি তাদের জন্য। নাইয়ার নৌকো চলতে থাকুক,
আরও দ্রুত গতিতে চলতে থাকুক, অনেক পথ পাড়ি দিক, এই আশা রাখি। যে কথা বলছিলাম যে আজ রাখি বন্ধন উৎসব, আমরা রাখি বন্ধন উৎসব বললেই অনেক পৌরাণিক গল্পের কথা শুনে থাকি। শুধু তাই নয়, রাখি বন্ধন উৎসব বললে আরও একটি নাম আমাদের সামনে ভেসে ওঠেন, যিনি আর কেউ নন, তিনি স্বয়ং রবীন্দ্রনাথ। আমার জানা যে পৌরাণিক গল্পটি রাখি বন্ধন উৎসব সম্পর্কে রয়েছে, রাখি সম্বন্ধে রয়েছে, সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শ্রীকৃষ্ণের বোন ছিলেন সুভদ্রা। সুভদ্রাকে যথেষ্টই স্নেহ করতেন শ্রীকৃষ্ণ, কিন্তু সুভদ্রার মনে কোথাও কোথাও ছিল যে হয়তো শ্রীকৃষ্ণ সুভদ্রার তুলনায়, জবাদি দেখছেন, লাইভ দেখছেন, জবাদিকে স্বাগত এই লাইভ অনুষ্ঠানে। তো যে কথাটা বলছিলাম, যে শ্রীকৃষ্ণ সুভদ্রাকে যথেষ্ট স্নেহ করতেন, বোন, নিজের বোন, কিন্তু তা সত্ত্বেও সুভদ্রার মনে কোথাও কোথাও ছিল যে শ্রীকৃষ্ণ হয়তো সুভদ্রা ব্যতীত দ্রৌপদীকে বেশি ভালোবাসেন। এই একটা শঙ্কা কাজ করত। এই অনুযোগটা শ্রীকৃষ্ণ অনেকবার করেছেন, মানে সুভদ্রা করেছেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি এর উত্তর যথাসময়ে দেব তোমাকে। একদিন হঠাৎ করে শ্রীকৃষ্ণের হাতের এই কবজি কেটে যায়, সেখান থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। ছুটে আসে সুভদ্রা। সুভদ্রা তখন একটা কাপড়ের টুকরো খুঁজতে থাকে যে কোনো রকমভাবে সেই ক্ষতস্থানে বেঁধে দিয়ে রক্তটাকে কি করে বন্ধ করা যায়। কিন্তু যে ধরনের কাপড় তার দরকার ছিল, পাতলা কাপড় বা মোটা কাপড়, যে ধরনের কাপড় দরকার ছিল, সেই কাপড় সুভদ্রা খুঁজে পাচ্ছিলেন না। এই সময় সেখানে উপস্থিত হন স্বয়ং দ্রৌপদী। দ্রৌপদী দেখা মাত্রই তার যে পরনের দামি শাড়িটা, সেই রেশমের শাড়ি থেকে একটা টুকরো ছিঁড়ে সঙ্গে সঙ্গে হাতে বেঁধে দেন শ্রীকৃষ্ণের, এবং তার ফলে রক্তপাত বন্ধ হয়। সুভদ্রা বুঝতে পারে। শ্রীকৃষ্ণ পরে বলেন যে উত্তরটা নিশ্চয়ই এবার তুমি পেয়ে গেছো, আমি কেন দ্রৌপদীকে একটু বেশি স্নেহ করি। এই যে সুতোর টুকরো বা কাপড়ের টুকরো শ্রীকৃষ্ণের হাতে সেদিন দ্রৌপদী বেঁধে দিয়েছিলেন, এই থেকেই কথিত রয়েছে ভাইয়ের মঙ্গল কামনায় দাদা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরায়। এই যে বন্ধন, এই রাখির বন্ধন, এই বন্ধন সুদৃঢ় হোক। আজকের দিনে আমি খুব মিস করছি আমার দিদিদের। আমার দুই দিদি বললে ভুল হবে, বা 3 দিদি। আমার 2 দিদি কলকাতায় রয়েছেন, এখান থেকে অনেক দূরে। কোনো সুযোগ নেই যে এই লকডাউনে তাদের কাছে গিয়ে রাখি পরার। বাড়ির কাছে যে দিদি রয়েছিলেন বহরমপুরে, জবা দাশগুপ্ত, জবাদিকে আপনারা সবাই চেনেন। জবাদি আমার দিদির চেয়েও বড়। সে সুযোগও ছিল না যে জবাদির কাছে ছুটে গিয়ে রাখি পরব। তাই এবছরটা আমার হাত খালি রয়ে গেল, রাখি পরা আর হলো না। আসছে বছর হবে হয়তো। যাই হোক, রাখি বলতে যে কথাটা বলছিলাম, যে রবীন্দ্রনাথ যে রাখির কথা বলেছিলেন,
এ তো গেল পৌরাণিক কথা, কিন্তু রবীন্দ্রনাথ যে রাখির কথা বলেছিলেন সেই রাখি ছিল সম্প্রীতির রাখি, দেশভাগের বিরুদ্ধে প্রতিবাদ। সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায় একত্রে এগিয়ে এসেছিলেন দেশভাগের বিরুদ্ধে। গর্জে উঠেছিল সারা ভারতবর্ষ, সারা বাংলা। রবীন্দ্রনাথ প্রচলন করেছিলেন রাখি। আমরাও আজকে সেই ভারতবর্ষের ছবি দেখতে চাই, সেই ভারতবর্ষ দেখতে চাই, সেই ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেই সমাজের স্বপ্ন দেখি, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই এক হয়ে লড়ব। আজকে সারা পৃথিবী জুড়ে একটা মহামারীর প্রকোপে আমরা কেমন যেন ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। এই সময় দরকার সকলের এক হয়ে কাজ করার। তো এই নিয়েই আমার প্রথম কবিতা, কবির সুমন মানে সুমন চট্টোপাধ্যায়ের আমি চাই। আমি চেষ্টা করছি করার, কেমন লাগলো জানাবেন নিশ্চয়। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীরধনুকে, আমি চাই ঝুমুর নাচবে ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই কোনো হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই কোনো হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হলে প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে, যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য। ধন্যবাদ। তো যে কথাটা বলছিলাম, যে রাখির পৌরাণিক গল্প ছাড়াও যার নেতৃত্বে, যার আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলা জুড়ে একটা সময় সারা বাংলা দেখেছিল সম্প্রীতির রাখি বন্ধন, তিনি রবীন্দ্রনাথ। তো তাই শুরুতে তাকে বাদ দিয়ে বোধহয় কোনো কবিতা করা যায় না, কবিতার অনুষ্ঠান হয় না। যদিও আমি রবীন্দ্রনাথের কোনো কবিতা করছি না, আমার যে কবিতার আজকে রয়েছে তার মধ্যে অধিকাংশ কবিতাই দুর্ভাগ্যজনকভাবে গুপ্ত আর দাশগুপ্তদের মধ্যে আমি একটু আটকে গেছি। কারণ আমি নিজে বদ্যি, তো আর বদ্যিরা ভীষণভাবে কমিউনাল হয়, মানে বদ্যিদের প্রতি এক বদ্যির প্রতি ভীষণভাবে টান থাকে। তাই আজকে আমার কবিতার যে সিলেকশন তার বেশিরভাগটাই দাশগুপ্ত আর গুপ্তর মধ্যে সীমাবদ্ধ, মাফ করবেন এর জন্য, মানে এর থেকে বেরোতে পারলাম না। তো যেটা বলছিলাম, যে যার আহ্বানে সারা দিয়ে সারা বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল, সেই রবীন্দ্রনাথ আজ আর 22শে শ্রাবণ, আর কয়েকদিন পরেই 22শে শ্রাবণ,
কবির চলে যাওয়ার দিন। যদিও কবির কোনো মৃত্যু হয় না, কবি আমাদের মধ্যে আছেন, থাকবেন। যারা জিনিয়াস, যারা ক্ষণজন্মা হন, তাদের মৃত্যু হয় না, তবুও কালের নিয়মে তাদের চলে যেতে হয়। আর চলে যেতে হয় বলেই 22শে শ্রাবণ আমরা কবির প্রয়াণ দিবস হিসেবে পালন করি। তো আমার পরের কবিতা রবীন্দ্রনাথ, শুভ দাশগুপ্তের লেখা। দেখুন, এটা একটু অন্য রকমের কবিতা। বৃষ্টি পড়ছিল খুব, শ্রাবণের শহর গভীর রাত্রে স্নান করছিল। দরজায় করাঘাত, দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ, গোড়ালি পর্যন্ত আলখাল্লা একটা ঝলমলে মানুষ, বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি। চেনা চেনা ঠেকল। বারান্দার আলোটা জ্বালালাম, অমনি হাজার হাজার ওয়াটের আলোর বন্যা। সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। আপনি এত রাত্রে, এই ঘনঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা নিশীথ যামিনী রে। গান গাইতে লাগলেন তিনি। বাদল ধোয়া বারান্দা থেকে সেই গান মিশে যেতে লাগলো ঝোড়ো হাওয়ায়। আপ্যায়নে গলে গেলাম। আসুন আসুন, ঘরে আসুন, একেবারে ভিজে গেছেন। বন্ধ ঘরের কোণ আমার ভালো লাগে না। নীলাকাশ, সবুজ গাছ, ধানসিঁড়ি, মাঠ আমার প্রিয়, ঘর নয়। তার চেয়ে তুমি এসো না বাইরে। এই বর্ষায়? হ্যাঁ, ধুয়ে মুছে সব ঝকঝকে হয়ে উঠেছে। এখনই তো সময়, চলো বেরিয়ে পড়ি। রাস্তায় নামতেই হলো। অশান্ত বর্ষণ, মেঘের গুরুগুরু, মাঝে মধ্যে বিদ্যুতের চাবুক, সব ছাপিয়ে কবি গান ধরলেন। সগন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। শ্রাবণের অন্ধ আকাশে সে গান ছড়িয়ে যেতে লাগলো। হঠাৎ বললেন, চলো, যাবে? কোথায়? শিলাইদহ যাবে। সে কি, শিলাইদহ যাবেন কি করে? কেন? যেমন করে গিয়েছি বারবার। ও অনেক ঝঞ্ঝাট, পাসপোর্ট, ভিসা, ডলার, পারমিশন। পাসপোর্ট, ভিসা? কবি থমকে গেলেন। তারপর গোড়ালি অবধি ডুবে যাওয়া রাস্তায় শটান দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে। অনেক দূরে তীব্র হিন্দি গানের ক্যাসেট বাজছে, জগজম্বু হাসছে হাওয়ায়। কবি একবার ঘুরে তাকালেন আমার দিকে, দৃষ্টিতে ভর্ৎসনা। তোমরা দেশটাকে টুকরো করে ফেলেছ, ভেঙে ফেলেছ মায়ের মুখ। ছি! অশান্ত হলেন কবি, গাইতে লাগলেন অনেক দূরে দৃষ্টি ভাসিয়ে দিয়ে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বর্ষণ মুখর শহর, জনহীন পথ, আমার পা যেন পেরেক দিয়ে আটকে আছে রাস্তায়। চোখের সামনে কবি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন। দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে। গতি আর উল্লাসের বিভৎসতায় খাটিয়ায় শোয়ানো সবটি ভয়ঙ্করভাবে লাফাচ্ছে। ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ শব্দে বাতাসে ছড়াচ্ছে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। ধন্যবাদ। স্বরচিত শোনাবো, চেষ্টা করবো স্বরচিত শোনাবার। আমার এই কবিতা সঞ্চালনা করা, এসবের পাশাপাশি আরেকটি ব্যাপারে ভীষণভাবে প্যাশন রয়েছে। আমি খুব ভালোবেসে বলি যে আমার একটিমাত্র গার্লফ্রেন্ড রয়েছে, সেটি আমার ক্যামেরা, অর্থাৎ ছবি তোলা। ছবি তোলা আমার প্যাশন, আমার ভালোবাসা, আমার সব কিছু। তো আমি কবিতা করব অথচ ছবি তোলার কোনো কথা থাকবে না, এটা আমার কাছে একটু অদ্ভুত থাকায়। তাই আসুন আপনাদেরকে একটু একটা স্টুডিওতে নিয়ে যাই।
স্টুডিওতে আমরা জানি গিয়ে আমরা সেই পেছনে একটা নীল কাপড়, সেখানে গিয়ে পাসপোর্ট তোলার জন্য বসি, ফটোগ্রাফার সামনে দাঁড়ায়, এসে ছবি তুলে দেয়। তো কিছুক্ষণের জন্য আমরা স্টুডিওতে যাব। চলুন আপনারাও আমার সঙ্গে একটু স্টুডিওতে চলুন। আমার পরের নিবেদন শুভ দাশগুপ্তের ছবি। এইবার নিন, সোজা হয়ে বসুন, আপনার ছবিটা তুলে দিই। আহা, অত নড়েন কেন? কি আশ্চর্য! ঘাড় ঘোরাবেন না ওরকম। আরে ধ্যাত, হাসছেন হাসুন, ওরকম দাঁত বেরিয়ে পড়ছে কেন? এই মরেছে, ওরকম কেতরে গেলেন। আহা, ওদিকে নয় ওদিকে নয়, একটু বাঁদিকে ঘুরে বসুন। একটু বামপন্থী হন। এইবার হয়েছে। এইবার এইবার আপনার দৃষ্টিটা ভাসিয়ে দিন ওই দূরে। না না, ওরকম ছানা বড়ার মতো নয়, পাখির বাতাসে বাতাসে ভেসে থাকার মতো ভাসিয়ে দিন। দূরে, অনেক দূরে। দেখতে পাচ্ছেন সোনালী ভবিষ্যৎ, লাখো লাখো মানুষ, নতুন নতুন কারখানা, ঘরে ঘরে চাকরি, পাড়ায় পাড়ায় ব্যবসা। দেখতে পাচ্ছেন দুধ ভাত, মাছ ভাত, শীতে কম্বল, গরমে দার্জিলিং, পুজোয় জয়পুর। দেখতে পাচ্ছেন মেহগনির খাট, ডাল্লোপিলোর গদি, বাথরুমে গিজার, বারান্দায় ফুলের টব। পাচ্ছেন না? মোলো, মুখটা এরকম বেজার করে ফেললেন কেন? দাঁড়ান 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 দাঁড়ান, একটু পাউডার ঘষে নিন মুখে। আহা, ওরকম থ্যাবড়া করে নয়, হালকা করে, প্রেমিকার প্রথম স্পর্শের মতো, আলতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। এইবার একটু হাসি হাসি ভাব আনুন তো। হেসে ফেলবেন না যেন, ওই হাসি হাসি ভাবটা, অল্প বয়সে বিপ্লব বিপ্লব ভাবটার মতো। এইবার হয়েছে। এইবার একটু চুপটি করে বসুন। মশা কামড়াচ্ছে? কামড়াক। মাছি বসছে? বসুক, আপনি ঘাবড়াবেন না। স্থির হয়ে বসুন, একেবারে স্থির। হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকা পাথরের ক্ষুদিরামের মতো, পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়া নেতাজির মতো, একেবারে পাথরের মতো, অনর অটল অবিচল নির্বিকার। তবেই তো ছবিটা উঠবে। নড়াচড়া করলে হয়, ছবি ওঠে। রেডি, ব্যাস, ফার্স্ট ক্লাস। আপনি মশাই নির্ভেজাল ভারতীয়। কেমন সুন্দর, নট নরণচরণ, বিউটিফুল। শেয়ার কেলেঙ্কারি, পাম কেলেঙ্কারি, নাগপুর, মেহম, লাতুর, দারিদ্র, বেকারত্ব, ঘুষ, অশিক্ষা, গণহত্যা, গণধর্ষণ, ভোট, গণতন্ত্র, সব কিছুতে আপনি একেবারে স্থির, অবিচল, একেবারে খাঁটি ভারতীয়। আহ, আপনার ছবিটা যা হবে না, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ অঙ্কিতা, কৌতুক শোনাবো। অয়ন দেখছে, অয়নকে ধন্যবাদ, বাবুবাবুকে ধন্যবাদ। হাস্যকৌতুক শোনাবো, একটু কবিতা করে নিই। আমার কবিতার স্টক খুব একটা বেশি নয়, জানি না কেমন আপনাদের লাগছে, আমি আমার মতো করে চেষ্টা করছি। তানিয়াকে ধন্যবাদ, তানিয়া দেখছে। আমরা একটা সময়, বাবু কাকুরা খুব ভালো করে জানেন, পাড়ায় পাড়ায় জলসা দেখতাম। প্রত্যেকটা পাড়ায় জলসা হতো। জলসা মানে গানের জলসা। সেখানে পাড়ার শিল্পীরা গাইতেন, পাড়ার দাদা বৌদি সবাই মিলে গাইতেন। এখন যেন কোথায় হারিয়ে গেছে সেই জলসার দিনগুলো। এখন আর জলসা হয় না। জলসার জায়গায় ডিজে হয়, জলসার জায়গায় ব্রেক ড্যান্সের আসর হয়। জলসাগুলো যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে।
আর এবছর হয়তো জলসা আরও শেষ হয়ে যাবে। মোহরকে অনেক ধন্যবাদ। তো জলসা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু জলসা একটা সময় হতো, এবং এই জলসায় পাড়ার সবাই আমরা অংশগ্রহণ করতাম। তো এইরকম একটি জলসার গল্প বলবো আপনাদের। কবিতাটির নাম একটি গানের জন্ম, রঞ্জিত গুপ্তর লেখা। হইচই করে মদ মাংস খেয়েও কালী পুজোর কিছু টাকা বেঁচে গেল। পাড়ার ছেলেরা যখন ভাবছে টাকাটা নিয়ে কি করবে, তখন পাড়ার বুড়োদায় ডাকলেন, আমার কথা যদি শুনিস তবে রোজ রোজ 9 রকম পুজো দেখতে পাবি। কি করে? আমাদের এখানেও কিছু হোক, মানে ভালো কিছু। তোরাই নাটক করবি, গান করবি, আমরা গাইব আমাদের গান। কালোদা দিয়েছিল শতরঞ্জি। ইলেকট্রিক দোকানের নিতাই একটা 200 পাওয়ারের বাল্ব লাগিয়ে দিয়ে বলেছিল, ভাড়া লাগবে না। সেই থেকে প্রতি শনিবার এ তল্লাটের সকলে শোনে, প্রত্যেকে শোনে, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, আমাদের অনুষ্ঠান। আগে সিনেমার ব্ল্যাক আর রঘুর কথায় কথায় ব্লেড চলতো। এখন জল হোক ঝড় হোক, স্টেজে উঠে সেই প্রথম দড়ি বাঁধে শতরঞ্জি কোটায়। বলপ্রেসের হারুদা বলপ্রেস ঠেলে ঠেলে সেই কবি গান ভুলেছেন। রবীন্দ্র জন্মদিনে তার গান জমলো ভালোই। হারুদার বউ এখন পাড়ার বৌদি, ছেলেদের কাছে হেসে অনুযোগ করেন, আগে তো তাসের নেশা ছিল, এখন নতুন নেশা তোমাদের দাদাকে পেয়ে বসেছে। কালো বস্তি, যেখানে রাত বাড়লেই চায়ের দোকানগুলো মদের ঠেক হয়ে ওঠে, রেশ আর চুয়োর বোর্ডে নরক গুলজার, সেখানে একটা গান কি করে যেন ইতিমধ্যেই চাউর হয়েছে। একটা গান সমস্ত মদের কেলাসগুলোকে ঝনঝন শব্দে ভেঙে, শনি পুজোর চত্বর আর জুয়োর বোর্ডগুলোকে উল্টে পাল্টে একটা গান বুক ঠেলা কথার মতো সমস্ত মুখ বধিরতাকে মুখর করে বেঁচে উঠেছে একটা গান, আমরা করব জয়, আমরা করব জয়, we shall overcome someday, ও মনে বিশ্বাস আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। তো এই জলসা ফিরে আসুক, লকডাউন কেটে যাক, পৃথিবী আবার শান্ত হোক, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান শুরু হোক। যারা আমরা মঞ্চের সঙ্গে যুক্ত, তাদের কাছে এক বড় কঠিন দিন। আমরা মাইক্রোফোন ছাড়া থাকতে পারি না। মঞ্চের ওই আলো যখন আমাদের মুখে এসে পড়ে, তখন আমরা নতুন করে উদ্দীপনা, আমাদের একটা নতুন করে উদ্দীপনা যোগায়। খুব কষ্ট হয় মঞ্চ ছাড়া থাকতে। আমি জানি যারা মঞ্চের সঙ্গে যুক্ত তাদের এই বড় কষ্টের দিন। মাইক্রোফোন ছাড়া বাড়িতে বসে থাকা, শুধু শুধু রান্না করা আর খাওয়া। মঞ্চের মাইকগুলো, যারা বিশেষ করে এই মাইক ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য ভীষণ কষ্ট হয়। আজ তারা উপার্জনহীন। তাই আশা করব আবার মঞ্চের আলো জ্বলুক, আমরা আবার যেন মঞ্চে ফিরে আসতে পারি, আবার পাড়ায় পাড়ায় যেন শোনা যায় আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হচ্ছে। আমি নাইয়ার ভীষণ ভক্ত এই একটা কারণে, কারণ নাইয়া হচ্ছে লোকগানের দল, আর আমি নিজেও ভীষণভাবে লোকগানের ভক্ত।
বাবু কাকুর যিনি গুরু, অর্থাৎ বাবু কাকু যার কাছে সঙ্গীত চর্চা করেছেন, অভিজিৎ বসু, তিনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ। খুব ছোট্টবেলায় দূরদর্শনে যখন অভিজিৎ বসু গান শোনাতেন, গান শেখাতেন, তখন থেকেই আমি তার ফ্যান। তখন নয়তো গানের কিছুই বুঝতাম না, কিন্তু তখন থেকেই আমি তার ফ্যান। এর পরবর্তীকালে আমি লোকগান যেখানে পেয়েছি, এখন তো সব ক্যাসেট পাওয়া, যে ক্যাসেট বাজে না, আমার কাছে প্রচুর প্রচুর লোকগানের সম্ভার রয়েছে। এই লোকগানের ভালোবাসা থেকেই যে জিনিসটা জন্মেছে সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যখন আপনারা যাবেন, তখন দেখবেন বিভিন্ন জেলায়, এক একটা জেলায় এক এক রকমের ভাষা, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এক এক রকমের ভাষা। তো এই রকমই আঞ্চলিক ভাষার প্রতি আমার একটা টান রয়েছে, অর্থাৎ ভালো লাগে, আঞ্চলিক ভাষায় কিছু শুনতে খুব ভালো লাগে। লোকগানও এইরকম বিভিন্ন অঞ্চলের গান হয়, এটা বাবু কাকু আরও ভালো বলতে পারবেন, যারা লোকগানের সঙ্গে যুক্ত, অঙ্কিতা আরও ভালো বলতে পারবে। আমার জ্ঞান খুব সীমিত, আমি গানসেন নই। তো সেরকমই একটি কবিতা, আমি কবির নামটা জানি না, আমি সংগ্রহ করেছি, খুঁজে দেখি। পশ্চিমবাংলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে একটি মানুষ ছুটে এসেছিলেন কলকাতায় আরেকটি মানুষকে খুঁজতে। কে সেই মানুষ, কবিতাটি শুনলে বুঝতে পারবেন, কিন্তু তাকে খুঁজতে ছুটে এসেছিলেন কলকাতায়। আমি একটু জল খেয়ে নিচ্ছি। দোষ লিবেন নাই বাবু সকল, আমি মানুষটি মুরুক্ষু, লিবাস আমার ই শহরে লয় এগে, ই শহর থেকে ট্রেনে চিপে, বাসে চিপে, তা বাদে পাও গাড়ি হনহনাই, আমাদের সিগেই গাঁওটি যেতে হয় এগে। আমাদের সেই গাঁওটি পোড়াটি বিতি ঠাউরার আতুর ঘট্টর পাড়া এক কোণে পড়ে আছে বলে সিগাঁয়ের সকল মুনিষি আমার পাড়া মুরুক্ষু লয় এগে। দুষ লিবেন নাই বাবু সকল, আমাদের সেই গোইন গাঁও থেকে ই কোয়েলকে তার হাট বাজারে তাগদা দিয়ে আসি না এগে, এসেছিলাম টুকচেন দেখে শিখে জেনে নিতে। ই কলকাতার সিন সিনারি, আলো ঝালর, চিড়িয়াখানা, মনুমেন্টো, জাদুঘর এসব দেখতে লয় এগে, এসেছিলাম কলকাতার বাবুদিগের দেখতে। হগো বাবু মশাই, প্রশ্ন একটা ছিল বটে মনের মধ্যে, আচ্ছা বলেন দেখি, কোথাকে গেল সে ছেলেটা? বোসবাবুদের ঘরের ছেলে সুভাষ বলতো সকলে, হাজার মানুষের ভিড়ের মধ্যে যে কিনা দেবদারু গাছটর পাড়া মাথা ঝাঁকর দিয়ে উঠেছিল, যে কিনা সদা সভ্যতা সহজ সরল মানুষদিগের জন্য ভাবত, যে কিনা সাদা চামড়ার সাহেবগুলার মুখের ওপর তুকড়ি বাজায় বলেছিল, যা যা ভাগ, তোরা তোদের দেশে জানা কেনে, মুদের দেশে তোদের খবরদারি মুনা মানমুখ লাই। বাস রে, কি সাহস! তো সে ছেলেটা কোথাকে গেল বলেন দেখি? শ্রী সুভাষচন্দ্র বোস লয় লয়, মুখ লুকায় লিবেন না বাবু সকল, ছিল তো এই কলকাতাতেই, আপনাদের ঘরের কাছকে ইলগিন রুড না কি বলছে সড়কটা। তো গেল কোথাকে সেই ঘরের ছেলে ঘর থেকে? জবাব দিচ্ছেন লাই যে বড়, এখন তো এই দেশটা স্বাধীন হয়ে গেছে বলে শুনছি, সবাই মজা মারছেন, আর সেই ছেলেটাকে খুঁজছে ক্লাই, উয়াকে পেলে জিগয়তম। ই কোন কারবারটা হয়েছে বলো দেখি বাপ সুভাষ? সবাই এক হয়ে এ দেশটাকে সাজায়ে গুছায়ে সুন্দর করছে ক্লাই কেনে? বড় বড় কাম পড়ে রয়েছে, ইয়ারা সব ছোট ছোট কথা নিয়ে বিবাদ বসাইছে কেনে? বাবু সকল চলে যাচ্ছেন নাকি?
হেই কলকাতার বাবু সকল, চলে গেছেন কেনে? আরে কোথাকে গেল সে ঘরের ছেলে? সুভাষী কথাটা বলে যান। চইলা গেল। মুখের সম্মুখে দাঁড়ায়ে জবাবটা দিলে নাই। কিন্তু এখন উহাকে যে বড় দরকার হয়েছে একে। চারিদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি। ই বলছে ইটো হামার, ও বলছে উটো হামার। গোটা দেশ চালিয়ে চেলা পুতলি খেলা খেলছে বাবুগুলান। এখন ছেলেটাকে পাইলে বড় উপকার পাইতাম। হে, কে কে বলেছে মরে গেছে? কে? লয় লয়, মরে লাই। বড় মানুষ মরতে পারে কখনো? সি জম্মাই, ফিরি ফিরতি জম্মাই। নতুন মায়ের গর্ভে নতুন হয়ে জম্মাই। আমি খুঁজবো উয়াকে। কিন্তু চারিদিক বড় আন্ধার লাগে। এই আন্ধারে কোথাকে খুঁজবো বলেন দেখি? বোসবাবুদের সেই ছেলেটি, সুভাষচন্দ্র বোস, বোসবাবুদের ছেলে সুভাষচন্দ্র বোস। ধন্যবাদ। ধন্যবাদ। মুন্নি অনেক দূর থেকে, সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে দেখছে। মুন্নিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কাকেও ধন্যবাদ। একটা জিনিস আগেই বলে দিচ্ছি আমি, অঙ্কিতা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার নিজের কিছু পড়ার, নিজের একটা কবিতা পড়ার, স্বরচিত কিছু পড়ার। তো আমি চেষ্টা করছি নিজের একটা কিছু পড়ার, নিজের কিছু একটা করার। আমি কিন্তু কিছু পারি না, কারণ আমি নায়ের দলে। আমি কবিতা পারি না, আমি নাচতে পারি না, নাচাতে তো পারিই না, গান পারি না, অনেক কিছুই পারি না, আমি নায়ের দলে। কিন্তু এখন কিন্তু অনেকে রয়েছেন যারা সব কিছু পারেন, যারা একসঙ্গে গানটা পারেন, যারা একসঙ্গে সঞ্চালনা করতে পারেন, যারা একসঙ্গে কবিতা বলতে পারেন, যারা একসঙ্গে নাচতে পারেন, নাটক করতে পারেন, এরকম অনেক অনেক কিছু পারেন। তারা তারা সত্যি আমার কাছে প্রণম্য। এত যোগ্যতা, এত গুণ আমার মধ্যে নেই। তো রুদ্রনীল ঘোষের একটা কবিতা ফেসবুকে পড়েছিলাম, দাদা আমি সাথে পাচ্ছি নেই। তো সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে কয়েকটা লাইন লিখেছিলাম। এই যারা সব পারে তাদের জন্য। আগেই বলছি, আমার কথায় যদি কারো কোনো আঘাত লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো তো এইরকমই সব পারা মানুষ, অর্থাৎ আমার ভাষায় রোবট মানুষদের জন্য একটা কবিতা। দাদা আমি সবই পারি, গাইতে পারি, নাচতে পারি, আদুল গায়ে হাসতে পারি, কবিতাও বলতে পারি। দাদা আমি সব পারি, পরের ধানে পোদ্দারিতে ডক্টরেটটাও করতে পারি। দাদা আমি রাঁধতেও পারি, চিকেন কষা, মাটন রোগান কিংবা ডিমের কারি। দাদা আমি সেটাও পারি। এই তো সেদিন লাদাখ জুড়ে চীন ভারতের যুদ্ধ। এটা নিয়েই ফেসবুকেতে লিখে দিলাম পদ্য। পদ্য পড়ে গুষ্টি শুদ্ধ লাইক করে ভারী। দাদা আমি এসব লিখতেও পারি। ঝাঁকড়া চুল আর ফুলিয়ে পেশি, রং বেরঙের জামা, র্যাম্পে হাঁটা শিখিয়েছিলেন আমার ছোট মামা। মামার কথায় গ্যাসটা খেয়ে চিবুকে রেখে দাড়ি। দাদা আমি মডেল হতেও পারি। এসব ছাড়া বিদ্যে আমার এক বিষয়ে সেরা,
এসব ছাড়া বিদ্যে আমার এক বিষয়ে সেরা, কাঠি করে অন্যের তীর অপরজনকে ছোঁড়া। কাঠিবাজি, গলাবাজি আছে সারি সারি, দাদা আমি এসব খুব ভালো পারি। অবশ্যই বললাম আমি কিন্তু পারি না, মানে যারা পারেন তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। যে গণতন্ত্রের কথা বলছিলাম, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা তো স্বৈরতান্ত্রিক নই, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। তাই গণতন্ত্রের বাইরে গিয়ে কিছু বলবো না, কারণ আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। তো এই গণতন্ত্র নিয়েই শুভ দাশগুপ্তর লেখা, আবার শুভ দাশগুপ্তে ফিরে আসছি, শুভ দাশগুপ্তর লেখার একটি কবিতা গণতন্ত্র। দেখুন, গণতন্ত্রের সংখ্যাগুরুর মতটাই মত, সংখ্যাগুরুর পথটাই পথ। দু চারজন কি ভাবলো সেটা ধরলে চলবে না। আফটার অল গণতন্ত্র তো বটে। সবাই মিলে, মানে বেশিরভাগ লোক মিলে শেষমেশে যদি কোনো ডাকাতকেই মন্ত্রী বানিয়ে দেয়, আপনাকে কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকেই স্যার বলে হে হে করতে হবে। আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যদি একজোট হয়ে দুমদাম চেঁচামেচি হইচই চিৎকারকে মধুর সঙ্গীত বলে মেনে নেয়, আপনাকেও মানতে হবে। রেডিও, টিভি, মঞ্চে সেসব দেখতে হবে, শুনতে হবে। বেশিরভাগ লোক যদি দুর্বোধ্য শব্দ জব্দকে, ভাষার মারপ্যাচকে কবিতা বলে ধন্য ধন্য করে, আপনাকে মেনে নিতে হবে। আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র, দেশটা গণতন্ত্রের। বেশিরভাগ লোক পছন্দ করে না বলে রবীন্দ্রনাথের গান, জীবনানন্দের কবিতা, সত্যজিতের ছবি ধীরে ধীরে ভুলে যেতে হবে। বেশিরভাগ লোক হামলে পড়ে বলেই পাড়ায় পাড়ায় বিউটি পার্লার আর ভিডিও হল খুলতে হবে। কেন, দেশটা তো স্বৈরতন্ত্রের নয়, দিস ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক চাই বলেই এমন সব লোকেরা মাতব্বর হয়ে মাথায় চড়বে যাদের কর্মসূচি একটাই, কামিয়ে নাও, লুটে নাও। তা এরা মাতব্বর হবে, আপনি চটে গেলে তো চলবে না। দিস ইজ গণতন্ত্র। লাখে লাখে লোক ভোলে বাবা পার করেগা বলে তারকেশ্বরে ছোটে, তার সিকির সিকি ভাগ লোকও যদি রক্তদান শিবিরের ছায়া মারায় না। যদিও রক্তের অভাবে হাজার হাজার বিপন্ন মানুষ এদেশে প্রাণ হারায়, তা হারাক, গণতন্ত্র বলে কথা। ভোলে বাবার কাছে যাবার জন্য ফ্রিতে সরকার থেকে কলসি আর বাঁক সরবরাহ করা উচিত, আর মন্দিরে পৌঁছানোর পথটা অবিলম্বে রেড রোডের মতো ঝকঝকে করে তোলা উচিত। কারণ আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যা বলবে, যা চাইবে, তাতে তো আপনাকে সায় দিতেই হবে, নইলে যে আপনাকে লোকে এক সেরে স্বৈরতান্ত্রিক বলবে। একটা কথা এই সুযোগে আপনাদের কানে কানে বলি, আপনারা বেশিরভাগ লোক চাইছেন বলেই তো আমি সাহস করে এইসব ছাই বর্ষ আপনাদের শোনাচ্ছি। নইলে আপনাদের মতো বিদগ্ধজনের আসরে আমাকে কি মানায়? কি করা যাবে বলুন? গণতন্ত্র ইজ গণতন্ত্র। গণতন্ত্রের কথাই যখন এলো, বারবার গণতন্ত্রের কথাই যখন আসছে, তখন একটা ছোট্ট কবিতা করি। আমরা যে দেশে বাস করি, সম্প্রীতির দেশ, সম্প্রীতির ভারতবর্ষ। আমরা সবসময় চাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক। আমার বাড়ির পাশে মসজিদ, আমার ভোরবেলা ঘুম ভাঙে আজানের আওয়াজে।
আমি 5 ওয়াক্ত আজানের শব্দ শুনতে পাই। অনেকের বাড়ির পাশে মন্দির রয়েছে, সেই মন্দিরের থেকে যে ঘণ্টার ধ্বনি সেই মুসলিম বাড়িতে পৌঁছয়। কিছু মানুষ আছেন যারা এই ধরনের সম্প্রীতিতে বিশ্বাস করেন না। তারা চান দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হোক। কিন্তু তবুও বেশিরভাগ মানুষ চান বলেই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে। ভারতবর্ষে দাঙ্গা হয় না। আর দাঙ্গা যে কত খারাপ জিনিস তা আমরা কিছুদিন আগেই পরিলক্ষিত করেছি। তাই এরকমই একটি ছোট্ট কবিতা শুভঙ্কর মুখোপাধ্যায়ের মস্ত ভুল। হিন্দু ঘরের একটি মেয়ে বস্তি মাঠে খেলছিল, হঠাৎ আগুন অস্ত্রে বোমায় সেই মেয়েটির প্রাণ গেল। সিরাজুরের ছোট্ট ছেলে স্নান সেরে সে ফিরছিল, দাঙ্গায় তার মা মরেছে, শুকনো ঠোঁটে কাঁদছিল। সেই ছেলেটি এই মেয়েটি, ধর্ম ওদের কি দিল, নগ্ন হাতে রাজনীতির শিকড় ধরে টান দিল। সেই ছেলেটি আজ রাতে এই মেয়েটির ডান হাতে, সেই ছেলেটি আজ রাতে এই মেয়েটির ডান হাতে রেখে দিয়ে যায় একটি ফুল। তাই না দেখে রাত কেটে যায়, দাঙ্গা হলো এমন ফুল। তাই না দেখে রাত কেটে যায়, দাঙ্গা হলো এমন ফুল। আমি 2006-এ প্রথম টেলিভিশনে গিয়েছিলাম, টেলিভিশনে পারফর্ম করতে গিয়েছিলাম। সেটা ছিল হাউ মাউ খাও। আপনারা জানেন যে হাউ মাউ খাও যিনি সঞ্চালনা করতেন তিনি মীর আফসার আলী, আমাদেরই এই জেলা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অধিবাসী, মুর্শিদাবাদের সুসন্তান। তো মির্দাকে বলেছিলাম অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে, এবং সেই অনুষ্ঠানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। মির্দাকে বলেছিলাম যে মির্দা, আমি কিন্তু তোমার সঙ্গে মুর্শিদাবাদের ভাষায় কথা বলতে চাই। তো মির্দা বলেছিল তাই হবে। তো আমি সেখানে মুর্শিদাবাদের ভাষায় কথা বলেছিলাম। সেই অনুষ্ঠানে গিয়েই আমার সঙ্গে আলাপ হয়েছিল আমার যিনি টেলিভিশনের গুরু, যাকে আমি টেলিভিশনের গুরু বলে মনে করি, দেব চৌধুরী। আপনারা জানেন সহজিয়া বলে একটি লোকগানের ব্যান্ড রয়েছে, একটি গানের দল রয়েছে, সেটি যিনি চালান দেব চৌধুরী। বাবু কাকু খুব ভালো করে জানে, দেব চৌধুরীর সঙ্গে তার আলাপও রয়েছে। দেবদা হচ্ছেন আমার টেলিভিশনের গুরু। 2008-এ ইটিভি বাংলায় সেরা মজারু নামে একটি অনুষ্ঠান হয়েছিল স্ট্যান্ড আপ কমেডির। সেটিও ছিল মিরাক্কেলের মতো অনেকটা। সেই অনুষ্ঠানে হঠাৎ করে দেবদা একদিন ফোন করে যে তুই কালকে সকালে কলকাতা চলে আয়। তা আমি বললাম যে আমি তো থাকি কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে, আমি কালকে সকালে যেতে পারবো না, দেবদা যদি হাতে একটা দিন সময় দাও। তো বললো ঠিক আছে, তুই একটা দিন পরে আয়, সোজা চলে আসবি ভারতলক্ষ্মী স্টুডিওতে। আমি বললাম কেন? বললো কিছু জোকস কালেক্ট করে নিয়ে আসবি। আমি বললাম একদিনের মধ্যে? বললো যেটা পারবি তৈরি হয়ে আসবে, এটা অডিশন আছে। আর কিচ্ছু বলেনি। আমি যখন ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছলাম তখন দেখলাম অডিশন নেবার জন্য যারা বসে রয়েছেন তারা সব প্রণম্য মানুষ। বসে রয়েছেন বিখ্যাত কৌতুক শিল্পী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, ডিরেক্টর পার্থ সেন, এরা বসে রয়েছেন। তো আমি অডিশন দিলাম, অডিশনে পাশ করলাম। 15 দিন ধরে চলল ওয়ার্কশপে বিভিন্ন বড় বড় গুণীজনের সান্নিধ্য পেয়েছি। ওয়ার্কশপে সোহাগ সেনের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি, চিন্ময় রায়ের সান্নিধ্য পেয়েছি, বিপ্লব কেতন চক্রবর্তীর সান্নিধ্য পেয়েছি। তাদের কাছ থেকে শেখা অনেক কিছু ছোট ছোট জিনিস, কমেডি করতে গেলে যা করতে হয় সেরকম শিখেছিলাম। তো এবার আমি একটু যেটা অঙ্কিতা আমাকে বারবার করে বলছিল, আর আমাকে
মুন্নি অনেক দূর থেকে সেই ব্যাঙ্গালোর থেকে বলছে আয়েশ চাচার কথা। আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ জেলার একটা কথ্য ভাষা রয়েছে, যে ভাষায় আমরা কথা বলি। আমরা কোথায় যাবি না গিয়ে বলি কোনঠে যাবি, বা কোথায় গিয়েছিলি জিজ্ঞেস করে বলি কোনঠে গিয়েছিলি, এইভাবে কথা বলি। তো আমাদের দেশের বাড়ি এই সুতি ব্লকের মহেশাইল বলে একটি গ্রামে। সেখানে এখনও আমাদের বাড়ি রয়েছে, দেশের বাড়ি। সেইখানে আমাদের জমি জায়গা ছিল। সেই জমি জায়গার দেখাশোনা করতেন যে মানুষটি, তার নাম মোহাম্মদ আয়েশ আলী। তো তিনি আমার মাকে বৌদিদি আর বাবাকে দাদাবাবু বলতেন। সেই সূত্রে আমরা ছোটবেলায় তাকে আয়েশ চাচা বলতাম। বেশ কিছুদিন হলো আয়েশ চাচা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আয়েশ চাচার প্রচুর গল্প রয়েছে এবং প্রত্যেকটি গল্পই কিন্তু সত্যি। এইগুলো কোনো জোক বা কৌতুক নয়। তো আয়েশ চাচার একটা স্বভাব ছিল, আয়েশ চাচা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর লুঙ্গি আর কাঁধের ওপর তার ফতুয়াটা রেখে সারা শহর ঘুরে বেড়াতেন, মানে সারা গ্রাম ঘুরে বেড়াতেন। কোনো অনুষ্ঠান বাড়ি হলে সেই ফতুয়াটা পরে অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়তেন ঢোকার আগে। আয়েশ চাচার এক ভাইপো ছিল যে কলকাতায় গিয়ে পড়াশুনো করেছে। এবার যথারীতি কলকাতায় গিয়ে পড়াশুনো করার পর তার একটু চাকচিক্য বদলে গেছে, তার চালচলন বদলেছে। তো গ্রামে একটি বিয়ে বাড়ি, সেখানে চাচা আর ভাতিজা অর্থাৎ চাচা আর ভাইপো দুজন মিলে যাবে। চাচা সেই একই ড্রেস, সেই ওরিয়েন্টাল ড্রেস, লুঙ্গি, খালি গা, ফতুয়া কাঁধে। ভাইপোর জিনিসটা বারবার খারাপ লাগছে, যে এরকম করে খালি গায়ে একটা মানুষ চলছে আমার সঙ্গে, সে শার্ট প্যান্ট পরে রয়েছে। বারবার করে আয়েশ চাচাকে বলছে, চাচা পিনহেলাও। পিনহেলাও মানে হচ্ছে পরে নাও। আমাদের মুর্শিদাবাদের ভাষায় পিনহেলাও মানে হচ্ছে পরে নাও। চাচা পিনহেলাও। চাচা বলছে পিনছি। পিনহেলাও পিনছি, পিনহেলাও পিনছি। এই করতে করতে মোটামুটি বিয়েবাড়ির গেটের সামনে গিয়ে দুজনে উপস্থিত। তখন ভাইপো বলছে, চাচা কহে দিলাম এইবার যদি তুমি না পিনহো, আমি কিন্তু তোমার সাথে বিয়ে বাড়িতে যাব না। তুমি পিনহা, তারপর আমি যাব। বলছে ঠিক আছে রে, ঠিক আছে, দাঁড়া, আমি এবার পিনহে নিচ্ছি। চাচা ফতুয়ার মধ্যে হাত ঝুঁকিয়েছে, ফতুয়া মাথা গলে একদম পায়ের নিচে। চাচা যথারীতি খালি গায়ে, ফতুয়া পায়ের কাছে। এইবার ভাইপো অবাক, চাচাও অবাক। বললো, চাচা কি হলো? এবার চাচা বলছে, ভাতিজা বাড্ডা আকাম হয়ে গেছে। আকাম মানে ভুল হয়ে গেছে। ভাতিজা বাড্ডা আকাম হয়ে গেছে, ভুল করে তোর চাচির ছায়া নিয়ে চলে এসছি। মানে ফতুয়ার জায়গায় চাচির ছায়াটা নিয়ে চলে এসেছে, ছায়াটা কাঁধে নিয়ে চলে এসেছিল বেরিয়ে। তো এই আয়েশ চাচার যে ভাইপো, সে কলকাতায় পড়াশুনো করেছে। পড়াশোনা করার পর সে বাড়ি ফিরেছে। এবার চাচা তাকে প্রশ্ন করছে, আচ্ছা এই যে তুই 3 বছর ধরে কলকাতাতে থাকলি, থেকে 3 বছর ধরে পড়াশোনা করলি, তো তুই কি শিখলি? বলে, কেন? আমি বিয়ে পড়েছি। বলে, কি কহিলি? বলে, কেন? বিয়ে পড়েছি, বিয়ে। বলছে 3 বছর ধরে পড়াশোনা করে 2টা মাত্র অক্ষর শিখলি, তাও বিয়ে? আর 24টা অক্ষর বাদ? আর তাও শিখলি, যে শিখলি বিয়ে, তাও উল্টা শিখলি 3 বছরে? এই ছিল আয়েশ চাচা। তো এই আয়েশ চাচার আরও কিছু গল্প আছে, আরও কিছু একটা গল্প বলি। আয়েশ চাচা মৃত্যুর আগে একটা মোবাইল কিনেছিলেন।
মোবাইলের কিছু একটা গোলমাল হয়, গোলমাল হওয়ার পর আয়েশা চাচাকে কেউ বুদ্ধি দেয় যে আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন। তো আয়েশা চাচা নিজের মোবাইল নয়, অন্যের এক মোবাইল থেকে কাস্টমার কেয়ারে ফোন করেছে। ফোন করে বলছে যে কাস্টমার কেয়ার থেকে যথারীতি বলছে, হ্যাঁ বলুন। আমার গরুতে দুধ দিচ্ছে না। হ্যাঁ, আপনার গরু দুধ দিচ্ছে না তো আমরা কি করব? আপনি ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে যান। না না, এগুলা ব্যাপার লয়, এগুলা ব্যাপার লয়। এই যে আপনারা মোবাইলের সঙ্গে ছোট্ট মতন কি দেন, ও সিম কার্ড, হ্যাঁ কি হয়েছে? তো ওইটাই, ওই যে কি সিম না বরবটি কি কহিলেন, ওটা গরুতে খেয়ে নিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি সেকেন্ড সিমের জন্য অ্যাপ্লাই করুন। আপনি থানায় একটা মিসিং ডায়েরি করুন, করে ডায়েরির কপি নিয়ে যান, আপনি সেকেন্ড সিম পেয়ে যাবেন। না 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 না, এগুলা ব্যাপার নয়, ওটা খাওয়ার পরেই তো আমার গরুতে দুধ দেওয়া বন্ধ করে দিল। হ্যাঁ, তো কী হয়েছে তাতে তা কী করবো, আমরা কি করতে পারি? বললেন যে ভেটেরিনারি সার্জন দেখান। না না, এগুলা ব্যাপার নয়, এই গরুতে তো দুধ দিচ্ছে না, আমি গরুটাকে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডে বেচে দিয়েছি। হ্যাঁ, তো কি তাতে কি হয়েছে? এখন কহেন এই যে ঝাড়খণ্ডে গরুটাকে বেচে দিলাম, ওটা তো অন্য রাজ্য, তো রোমিংয়ে কি টাকা কাটবে? মানে আয়েশা চাচার ধারণা সিমটা অন্য রাজ্যে চলে গেছে, তাই রোমিংয়ে বোধহয় টাকা কাটবে। এবার আসি এক দাদুর প্রসঙ্গে। আমি তখন সল্ট লেকে থাকতাম, দিদির বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আমার কলেজ ছিল সিটি কলেজ। আমি সল্ট লেক থেকে সিটি কলেজ বাসে যাতায়াত করতাম। সময় হয়ে এসছে বোধহয়, আমার সময় বোধহয় হয়ে এসছে। আমি জাস্ট এটা বলে শেষ করব। তো সিটি কলেজে যাতায়াত করতাম, বাসে যাতায়াত করতাম। তো বাসে একদিন দেখছি প্রচণ্ড মারামারি শুরু হয়েছে, প্রচণ্ড মারামারি শুরু হয়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। এক ভদ্রলোক আর এক ভদ্রলোককে বলছে যে এই বেশি করবেন না, বেশি করলে না এমন মারবো একদম শিয়ালদা পৌঁছে যাবেন। বলছে মারবেন? হ্যাঁ মারবো, এমন মারবো একদম শিয়ালদা পৌঁছে দেবো। এবারে দাদু দেখি গুটি গুটি পায়ে এগিয়ে এসছে। তো বলছে বাবা, কে বলছিলে মারবে, মেরে শিয়ালদা পৌঁছে দেবে? বলে কেন আমি? বললে আমার পেছনে একটু আলতো করে মারো না। বলে কেন? বলে না, আমি একটু তাড়াতাড়ি মানিকতলা যেতাম। তো এই দাদু বাস থেকে নেমেছে মানিকতলার মোড়ে। বাস থেকে নেমে নামার সময় দাদুর কি হয়েছে, কাছাটা খুলে গেছে, খুলে মাটিতে লোটাচ্ছে। তো এক ফরেনার সেটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দাদু সেই কাছাটাকে চেপে ধরেছে, ধরে বলছে হেই ওল্ড ম্যান, হোয়াট ইজ দিস? দাদুর ভীষণ সম্মানে লেগেছে যে একটা ফরেনার, একটা বিদেশি লোক দাদুর কাছা চেপে ধরেছে। দাদু এবার সোজাসুজি গিয়ে ওই ফরেনারের টাইটা চেপে ধরেছে, বলছে এই বিদেশি, হোয়াট ইজ দিস? তো ফরেনার বলল দিস ইজ মাই নেক টাই। দাদু বলল দিস ইজ মাই ব্যাক টাই। এইবার দাদু নেমে, আমার আজকে শেষ নিবেদন, 9টা বাজছে, আমি বলেছিলাম তাড়াতাড়ি শেষ করবো, 9টা বাজতে চলেছে। কি অঙ্কিতা শেষ করবো? বাবুকু শেষ করবো? আমি তাহলে একটা কবিতা দিয়ে শেষ করতে চাইছিলাম। যাকে দিয়ে শুরু করেছিলাম তাকে দিয়েই শেষ করব আমার আজকের অনুষ্ঠান, অর্থাৎ যার কথা দিয়ে শুরু করেছিলাম
তিনি আমাদের সকলের ঠাকুর রবীন্দ্রনাথ। এটিও একটি আঞ্চলিক কবিতা, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুর ও মদনা কাহার। গ্রামে ওই যে বলছিলাম অনুষ্ঠান হয়, তো পশ্চিমবঙ্গে এখনও এমন গ্রাম রয়েছে যে গ্রামগুলো প্রত্যন্ত গ্রাম, যে গ্রামগুলোতে কোনো অনুষ্ঠানই হয় না। তো এইরকমই একটি গ্রাম, এটা বীরভূমের কথ্য ভাষার ওপর লেখা একটা কবিতা, মদনা কাহার। মুন্নি বলছে গান, আমার গানটা মেশিন গান হয়ে যাবে গাইলে। তো আমি এটা আমার শেষ নিবেদন আজকের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবু কাকু ঠিক আছে। বৈশাখের ধুরুপ রোদে কিসের পূজা হে? কোন ঠাকুরের পূজা হয়েছে শাঁখ বাজায়ে? লৈতুন লৈতুন জামা কাপড় পরে পিরান উড়ে, ছেলা বুড়া মেয়া মরদ বউ বিটি বহুত বহুত লোক আইছে, জড়ো হয়েছে স্কুল ডাঙায়। বাঁশ সালুর ঝালুর ঝুলছে ঝুলুর ঝুলুর, বড় মানাইছে চামড়ার মধ্যে হুই টেবিলটোতে কার মূর্তি বটে? উনি বুঝি ই পরবের ঠাকুরটি বটে। লম্বা চওড়া দেহের বাঁধন, চাক মাদলা শরীর, চোখে চশমা, মুখে পাকা পাকা দাড়ির বাহার, সন পাটরেলেরও মতো ধক ধক চুল, বুকলে পা তক ঢিলে ঢিলে জামা, দেখলে পেন্ডাম কইতে মন করে বাপু। তো হে বাবু, পরবটি জমবে কতক্ষণে? বেলা যে ঢের হইল, গান বাজনা হবে ক্লাই, কে লাজবে? মাইক বাজছে দম তক, ফুলে ফুলে ডাল পালায় বেশ সাজাইলেন চামড়োটোকে। এতলা ফুল পেলেন কোথায়? চৈত গাজন লয়, ভক্ত কামাবার হুজুক লয়। আইস তো বৈশাখের 1-20-5 দিন বটে। পাঁজি খুললে পুরুত ঘরে দেখান নাই কোন ঠাকুরের পূজা বটে। ই বছর নতুন হইল নাকি? তা ভালোই হইল, গায়ে পরব টরব একটাও ছিল না, একটা নতুন পরব হইল। ক্লাবের ছিলাগুলান কাজের পাড়া কাজ করল বটে। কেউ বকা লয়, সবগুলান সিয়ানা তেন্দর। ই পূজাটো দুর্গা পূজার মতো জমাট হইল দেখছি। আসছে বছর নুনিকে আর জামাই ছেলেটাকে আইসতে হবে, দেখবে গায়ে একটা পরবের পাড়া পরব হয়েছে, পরবের পাড়া পরব। তো বলছিলাম, যার কথা বলছিলাম, যে যার কথা দিয়ে শেষ করতে চাইছিলাম, আমি এবার শেষ করবো বাবু কাকু। তা আমি শেষ করার আগে, ঠিক আছে বাবু কাকু বলছে আর একটু সময়ের জন্য, আমি একজনের কথা না বলে পারছি না। তিনি হচ্ছেন শ্যামলদা। শ্যামলদা আমাদের পাড়াতেই থাকেন, তার কথাটা বলেই শেষ করব। তার নাম হচ্ছে শ্যামল পাল। কারো নাম যদি শ্যামল পাল হয়ে থাকে প্লিজ অন্যভাবে নেবেন না। শ্যামল পাল সন্ধে হলেই শ্যামল মাল হয়ে যান। বুঝে দেখুন কেন হন। মানে শ্যামলদার কিছু করার থাকে না, সন্ধে হলেই তিনি শ্যামল পাল থেকে শ্যামল মাল হয়ে যান। তো এই শ্যামলদা একটা স্বভাব হচ্ছে, প্রতিদিন যখন বাড়ি ফেরেন, তখন বাড়ি ফেরেন ওই পুরো চড়িয়ে বাড়ি ফেরেন, দরজায় একটা লাথি মারেন, দরজাটা ঠাক করে খুলে যায়, সোজা গিয়ে একদম ঘরে গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়েন। 365 দিন শ্যামলদার এই চরিত্র। রাত্রিবেলা ফিরবেন, দরজায় লাথি মারবেন, দরজা খুলে যাবে, সোজা গিয়ে শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়বেন। সেই দিন শ্যামলদার একটু বেশি চড়ে গেছে, একটু বেশি খেয়ে ফেলেছে শ্যামলদা।
তো বেশি খেয়ে ফেলে শ্যামলদা করেছে কি, দরজায় লাথিতে মেরেছে। দরজায় লাথি মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। শ্যামলদা টাল সামলাতে না পেরে সোজা চলে গেছে গোয়াল ঘরে। এবার গোয়াল ঘরে গিয়ে গরুর ল্যাজটাকে চেপে ধরেছে। চেপে ধরে বলছে, সোনালির মা, আয় সোনালির মা, রোজ তুই দুটো করে বিনুনি করিস, আজ একটা করে কেন করেছিস সোনালির মা? আজ কেন একটা বিনুনি করেছিস? আর এই শ্যামলদাকে দেখেছিলাম এইবার দুর্গাপূজার ভাসানের সময়। দুর্গাপূজার ভাসানের দিন শ্যামলদা দেখলাম উদ্দাম খেয়ে নাচানাচি করছে, সাংঘাতিক নাচানাচি করছে, নেচে যাচ্ছে নেচে যাচ্ছে নেচে যাচ্ছে শ্যামলদা। তো এবার হঠাৎ করে দেখি শ্যামলদা কুজো হয়ে গেছে, মানে কুজো হয়ে আর সোজা হতে পারছে না। আমি দেখে দৌড়ে গেলাম, শ্যামলদা কী হয়েছে? বলছে, ভাই আমাকে সোজা করে দে। আরে কী হয়েছে তোমাকে সোজা করে দিচ্ছি, মানে হলো কি করে? বললো, জানি না ভাই, আমাকে সোজা করে দে ভাই, আমাকে যেমন করে পারিস সোজা করে দে। আমি টেনে সোজা করার চেষ্টা করলাম, দেখছি সোজা হচ্ছে না, টান লাগছে। আমি এই সর্বনাশ, একে ভাসানের দিন, বিসর্জনের দশমী, সমস্ত ডাক্তারখানা বন্ধ, সব ডাক্তারের চেম্বার বন্ধ। কোথায় পাই? দেখলাম একজন ডাক্তারের চেম্বার খোলা রয়েছে। সেইখানে গেলাম নিয়ে, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু যা টাকা লাগে লাগুক। বললো 300 টাকা লাগবে। বললো, একে আপনি সোজা করে দিন। বলে, আপনি 300 টাকাই দেবো, আপনি সোজাটা করে দিন। 5 মিনিট ডাক্তারবাবু ভেতরে চেম্বারের মধ্যে শ্যামলদাকে নিয়ে গেল। 5 মিনিট পরেই শ্যামলদা বেরিয়ে হাসতে হাসতে বেরিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে এসেছে। আমি বললাম, শ্যামলদা কী হলো কেসটা? 5 মিনিটের মধ্যে তুমি সোজা হয়ে গেলে, এই তো সোজা হতে পারছিলে না। বললো, না খুলে দিল, সোজা হয়ে গেলাম। বললাম, কী খুলে দিল? বললো, না আর কিছু না, কিছুক্ষণ আগে না আমার ছোট বাইরে পেয়েছিল, তাই দাঁড়িয়ে রাস্তার ধারে করছিলাম, তখন ভুল করে জামার বোতামটা ভুল করে প্যান্টের বোতামের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম, লাগিয়ে দিয়েই টাইট হয়ে গিয়ে কুজো হয়ে গেছি, আর সোজা হতে পারছি না। ডাক্তারবাবু জামার বোতামটা খুলে দিয়ে প্যান্টের বোতামটা লাগিয়ে দিল, সোজা হয়ে গেলাম, এখন আমি বাড়ি চললাম। আমিও এবার বাড়ি চললাম। আচ্ছা, বাড়িতেই আছি রয়েছে। নাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং একটাই প্রার্থনা, নাইয়া এগিয়ে চলুক অনেক অনেক বছর। বাবু কাকুর নেতৃত্বে অঙ্কিতার সংগঠক হিসেবে দাঁড়িয়ে অঙ্কিতার গানে, বাবু কাকুর গানে এই সাংগীতিক পরিবার আরও অনেক অনেক বছর কাজ করুক। পশ্চিমবঙ্গ সীমা ছাড়িয়ে, রাজ্যের, ভারতবর্ষের সীমা ছাড়িয়ে সমস্ত জায়গায় এগিয়ে চলুক নাইয়া। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।